যে পুলিশ রেগুলেশন অনুযায়ী মানে পিআরবি অনুযায়ী যেন পুলিশ গুলি করলে যেন পিআরবি মেনে গুলি করে, রেকলেসলি যেন তারা কোনো আসলে গুলি করতে না পারে আন্দোলনের উপরে। আমার ধারণা যদি পুলিশের পক্ষ থেকে কিংবা আসলে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যদি আদালতকে জানানো হয় যে পুলিশ পিআরবি মেনে চলতে সম্মত এবং তারা এর বাইরে যাবে না, তাইলে আদালত মনে করতে পারে যে এই রিটটা ইনফ্রাকচুয়াস, এটার আর কোনো দরকার নাই, ওটা শর্টলি খারিজ হয়ে যেতে পারে, সেভাবেও খারিজ হইতে পারে। নেগেটিভভাবে আপনারা যেভাবে ভাবতেছেন যে এটা খারিজ হওয়া মানে গুলির আদেশ দিয়ে দেওয়া, এটা না হয়ে এর উল্টাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটা জিনিস হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশে আজকে যেটা ঘটতেছে আর কি, সেটা বাংলাদেশের ইতিহাসে এরকম ধরেন দমন যেরকম ধরেন একেবারে ইতিহাসের বাইরে গিয়ে করছে। মানে আমার জানা মতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থেকে এত মানুষকে হত্যা করেছে এত অল্প সময়ের মধ্যে, এইরকম কোনো বিষয় এর আগে পর্যন্ত ঘটে নাই। এইটা একদিক থেকে অভূতপূর্ব। এইটা যেরকম অভূতপূর্ব, আরেকটা ঘটনা হচ্ছে তার চাইতেও অভূতপূর্ব। আমরা এতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনার যে আসলে প্রচলিত ফ্রেমওয়ার্ক, উপনিবেশিক রাষ্ট্র যে আমরা বলি কিংবা আসলে এই রাষ্ট্রগুলিকে বলি, এগুলির একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে যে জনগণ যখন আসলে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে কিংবা সরকারকে চ্যালেঞ্জ করে, তখন তাকে আসলে ভয় দেখাইতে হয়, তাকে দমন করতে হয়। তার জন্য গ্রেফতারি আছে, মামলা আছে, জেলে নিয়ে যাওয়া আছে, গুম করা আছে, সর্বোচ্চ হচ্ছে আসলে তাকে খুন করে ফেলা। এবং এইটা একটা এতদিনের প্রচলিত বিশ্বাস যে কাউকে আসলে মব থেকে খুন করা হলে মানুষ আসলে ভয় পেয়ে চুপ করে যায় বা আসলে মব পালায় যায়। এই প্রথমবার বাংলাদেশ যেটা আসলে করলো, এটা হচ্ছে ইতিহাসেই অভূতপূর্ব যে একটা দমনের যে সর্বোচ্চ হাতিয়ার, যখন আসলে বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে, তখন আসলে আন্দোলনকারীরা বুক পেতে দিয়ে এটাকে আসলে প্রটেস্ট করছে। আন্দোলনে গিয়ে মৃত্যুবরণ করা, আন্দোলনে গিয়ে শহীদ হওয়া, আন্দোলনে আক্রান্ত হওয়া খুব নতুন কিছু না, কিন্তু আন্দোলনে গুলি করার সময় আসলে বুক পেতে দিয়ে এটা প্রতিরোধ করা যায়। এইটা হচ্ছে আসলে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয়, এবং অন্যান্য ইতিহাসও দেখলে আমার কাছে মনে হয় খুব বেশি নজির আমরা পাব না। এইটা একেবারেই নতুন ঘটনা, এবং এইটা আরও বেশি নতুন এর পরে যে একজন আবু সাইদ বুক পেতে দিলে এটা হইতে পারতো যে একটা ঘটনা, একজন ইমোশনাল লোক এটা করেছে, কিন্তু পরিস্থিতি হইল পরবর্তীতে দেখা যাবে যে এইটা আসলে বুক পেতে দেওয়া একটা পদ্ধতি হিসাবে আন্দোলনকে মানে সরকারের দমন নীতিকে মোকাবেলা করার একটা পদ্ধতি হিসেবে দাঁড়াইছে। এবং ছাত্ররা আসলে বুক পেতে দিতে দিতে আসলে তারাই সামনে আগাইছে। বন্দুকের নল আসলে নুয়ে আসছে তখন, যখন সে দেখছে যে বুক পেতে দেওয়ার মতো আসলে মানুষের অভাব হচ্ছে না। তো এই রকমের একটা অভূতপূর্ব ঘটনার সাথে আসলে এখানকার মানুষ যুক্ত হয়েছে, জনগণ যুক্ত হয়েছে, শিশুরা, বৃদ্ধরা, সাধারণ যে কোনো স্তরের মানুষ এর সাথে যুক্ত হয়েছে। এবং যুক্ত হওয়ার পরে আজকে বাংলাদেশে এটা একটা অভূতপূর্ব ছাত্র গণ অভ্যুত্থানের পরিণত হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই আন্দোলনের নেতৃত্বে এখন ছাত্ররা আছে। ছাত্ররা গতকালকে তাদের যে 9 দফা, যেটার কথা আমরা এখানে উল্লেখ করেছি, 9 দফার মধ্যে কিছু দাবি হচ্ছে আসলে স্থায়ী, আর বাকি কিছু দাবি আছে যেগুলি হচ্ছে আসলে এই সরকারের কাছে করা ছিল। কিন্তু গতকাল তারা 1 দফা ঘোষণা করার পরে 9 দফার অনেক জিনিস অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কিছু জিনিস প্রাসঙ্গিক আছে, সেগুলিকে আমরা আসলে এই আন্দোলনের মধ্যে আমাদের দলিলের মধ্যে আমরা সমর্থন করে যাচ্ছি। 9 দফা হিসাবেই এটা সমর্থন করতেছি, যেহেতু এটা একটা ট্রেডমার্ক হয়েছে, ট্রেড হিসেবে চিহ্নিত হয়েছে, মার্ক হয়েছে। তো সেই জায়গা থেকে গতকালকে তাদের যে আসলে তাদের নেতৃত্বে শহীদ মিনারেরও ইতিহাসে সবচাইতে যে বড় সমাবেশ, সেই সমাবেশ থেকে তারা যে 1 দফা ঘোষণা করেছে, পরবর্তীকালে প্রথমে একটা ঘোষণা করেছে এবং তারপরে তারা একটা সংশোধিত 1 দফা ঘোষণা করেছে। সেই 1 দফার মধ্যে তারা আসলে সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে ক্ষমতা হস্তান্তরের একটা জাতীয় রূপরেখা প্রণয়ন করবে বলে তারা বলেছে। আমাদের কাছে মনে হয়েছে যে পরিস্থিতি এরকম
যে এই জাতীয় রূপরেখাটা প্রণয়ন হওয়া খুব দরকার। কিন্তু পরিস্থিতির মধ্যে এখনও পর্যন্ত আজকেও যেরকম মাঠে ময়দানে লড়াই সংগ্রাম, এবং গতকালকেও 2 জন শহীদ হয়েছে, সে অবস্থার মধ্যে তাদের সাথে এটা ডায়ালগ করে দেওয়া, এই পরিবেশটা বাংলাদেশে তৈরি হয় নাই। আবার এই সরকারের একটা পরিবর্তন কিংবা আসলে এই সরকারের পদত্যাগের একটা রূপরেখা আসলে এই মুহূর্তে জরুরি মানুষের জন্যে। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে নাগরিকদের অবস্থান থেকে কিংবা আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন যে রাজনৈতিক দলের জায়গা থেকে আমাদের একটা দায়িত্ব আছে, আমরা সেই দায়িত্বটা পালন করার জায়গা থেকে এই রূপরেখাটা কি হইতে পারে তার একটা সংক্ষিপ্ত খসড়া আমাদের বিবেচনা মতো আমরা আজকে উত্থাপন করেছি আমরা লিখিতভাবে। সেইটা সম্পর্কে আমাদের কিছু বন্ধুরা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা সাংবিধানিকতার প্রশ্ন, আন্দোলনের প্রশ্ন। কিন্তু প্রথমে যে প্রশ্নটা আমরা জবাব দিতে চাই, একটা প্রশ্ন হচ্ছে ওনাদের এরকম যে আসলে ছাত্ররা এই আমাদের প্রস্তাবের মধ্যে আমরা বলেছি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতির একটা কাজ হবে হচ্ছে সমস্ত নাগরিকদের সাথে, রাজনৈতিক দল ব্যক্তি তাদের সাথে আলাপ করে ছাত্রদের প্রতিনিধিদের সাথে মতামত নিয়ে একটা শর্ট লিস্ট করা, যেখান থেকে একজনকে আসলে প্রধান হিসাবে নিয়োগ করবে। এবং এটার অ্যাপ্রুভাল আমরা চেয়েছি, আমরা বলছি যে এটা ছাত্রদের অনুমোদন সাপেক্ষে এই প্রধান তত্ত্বাবধায়ক বলি, অন্তর্বর্তী বলি, এই সময়ের জন্য যে ধরনের জাতীয় সরকার বলি, এই তর্কগুলি টার্মিনোলজির বাইরে এই সময়ে সরকার পরিচালনার জন্য একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব যারা নেবেন তাদের প্রধান যে হবে সেইটা আসলে ছাত্ররা ফাইনালি সিলেক্ট করবেন। এই কথাটা আমরা বলার মধ্যে দিয়ে একটা প্রশ্নের উদ্ভব হয়েছে যে আসলে ছাত্ররা এত বড় দায়িত্ব পালন করতে সক্ষম কিনা। আমরা মনে করি 2 কারণে আমরা এই প্রস্তাব করছি। একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে তার সকল রাজনৈতিক লড়াইয়ের মূল শক্তি ছাত্ররা ছিল। কিন্তু এই সমস্ত আন্দোলনের পরে ছাত্রদের এই আন্দোলনের ফলটা রাজনৈতিক দলগুলি ভোগ করেছে। ছাত্রদের দাবি দাওয়া এবং স্পিরিট যেটা ছিল আন্দোলনের, সেগুলি আসলে আস্তে আস্তে হারায় গেছে। এইবার যাতে এই রকমের কোনো ঘটনা না ঘটে, 90-এর অভিজ্ঞতা থেকে আমরা এটা দেখছি যে আন্দোলনকারীদের যে রূপরেখা সেটা থেকে আসলে পরবর্তী সরকারগুলি বেরিয়ে যেতে পারছে। এইটা যাতে আর ভবিষ্যতে না ঘটে, এত মানুষের যে জীবনদান, আবু সাঈদের পরে অন্যরা যারা আসলে বুক পেতে দিছে তাদের যে জীবনদান, এটা যাতে আসলে অর্থবহ থাকে, সেই জন্য আন্দোলন যারা করতে পারছে তাদের পক্ষে আসলে এই রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নেওয়াই সম্ভব বলে আমরা মনে করি। এবং এরাই প্রকৃত বিকল্প, যে বিকল্পের প্রশ্ন এতদিন করা হয়েছে তারাই প্রকৃত বিকল্প। কিন্তু আমরা মনে করি যে তারা এখনও পর্যন্ত যেহেতু এটার জন্য প্রস্তুত না, তাহলে তারা আসলে একজনকে সিলেক্ট করার জন্যে তারাই যথোপযুক্ত কর্তৃপক্ষ হইতে পারে, কিন্তু অন্যদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই সেটা হবে বলে আমরা মনে করি। এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমাদের এখানে আসছে যে আসলে আমরা যে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করার কথা বলছি, তারপরে যে আসলে একটা অন্তর্বর্তী সরকার করার কথা বলছি, সে অন্তর্বর্তী সরকার তো এখনকার সংবিধানের সাথে যায় না। তাইলে এটা আমরা কিভাবে এই প্রস্তাবটা করছি? আপনারা দেখেন যে আসলে সাংবিধানিক টেকনিক্যালিটি নিয়ে আমি এখানে আজকে খুব বেশি আলাপ করতে চাই না, কিন্তু 2-3টা জিনিস আমরা আলাপ করতে পারি। এক হচ্ছে যে আমাদের এই পরিবর্তনটাকে একটা শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তরের জায়গায় আমরা আনতে চাই। আমরা মনে করি যে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল তারা যথেষ্ট পরিমাণ রক্তপাতের ঘটনা এখানে ঘটাইছে, আরও বেশি রক্তপাত বাংলাদেশে হোক এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা অরাজক পরিস্থিতি হোক, এটা আমরা চাই না। সেই জন্য আমরা একটা আইনের ধারাবাহিকতার মধ্যে, সংবিধানের ধারাবাহিকতার মধ্যে শান্তিপূর্ণ পথে ক্ষমতার হস্তান্তর, এবং তারপরে মানুষের যে জন আকাঙ্ক্ষা, এতদিনের যে ধরনের রাষ্ট্র গঠনের জন্যে 71 সালে এখানে যুদ্ধ হয়েছে, 90-এ আন্দোলন হয়েছে, এখনও যে এই রাষ্ট্র গঠনের জন্য যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে কম ক্ষয়ক্ষতিতে একটা ট্রানজিশন কিভাবে করতে পারে এবং এটা কিভাবে আসলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে হইতে পারে, সেই জায়গা থেকে সংবিধানের স্পিরিট, জনগণের আকাঙ্ক্ষা, আমাদের অতীতের সংবিধানগুলিকে ব্যবহার করার অভিজ্ঞতা, এইগুলিকে বিবেচনায় একসাথে নিয়ে আমরা এই প্রস্তাবটা করেছি যে এরকমের একটা অন্তর্বর্তী সরকার হইতে পারে, যে এই সরকারটা
এইখানে সংবিধানটার কী ধরনের পরিবর্তন করতে হবে, কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে, তার আসলে নাগরিক এবং এক্সপার্টদেরকে নিয়ে এক ধরনের টাস্ক ফোর্স করা, ধরেন স্থানীয় সরকারের কি পরিবর্তন লাগবে, ধরেন আসলে সংসদের কি পরিবর্তন লাগবে, নির্বাচন ব্যবস্থার কি পরিবর্তন লাগবে, এগুলির জন্য এক ধরনের এক্সপার্ট ওপিনিয়ন আছে। আবার আমরা পাশাপাশি গণ আলোচনার কথা বলেছি, যে জনগণের একটা অভিজ্ঞতা আছে, তাদের দিক থেকে মতামত নিতে পারে, তারা বিভিন্ন রকমের আলোচনা করতে পারে, রাষ্ট্র বা সরকার এটাকে ফ্যাসিলিটেট করতে পারে, এবং এগুলির ভেতর থেকে যে আলোচনা উঠে আসবে সেইগুলির মধ্যে থেকে মূল যে সুর সেইটাকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে তারা আসলে সংবিধানের এই পরিবর্তনটা করার জন্য একটা নির্বাচন করবে। সেই নির্বাচনের নাম সংবিধান সংস্কার সভার নির্বাচন হইতে পারে, অন্য কিছু হইতে পারে, কিংবা ৭০ সালের মতো নির্বাচন হইতে পারে। বিভিন্নভাবে এটা আসলে আমরা যদি একটা মোটামুটি শান্তিপূর্ণ অবস্থায় সবাই মিলে বসতে পারি এবং বাংলাদেশের একটা উত্তরণের জন্য কাজ করে যারা আন্দোলন করতেছে তারা এটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা একটা পথ বের করতে পারবো। এবং সংবিধানের সবচাইতে বড় যেটা আসলে কথা, সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। সংবিধান যে একটা বৈধ দলিল, সংবিধান যে একটা বৈধ আইন, সংবিধান যে বৈধভাবে বাংলাদেশের সর্বোচ্চ আইন, এটার মূল কারণ হচ্ছে, এইটার বৈধতা আসে হচ্ছে এইটা জনগণের অভিপ্রায়ের একটা প্রকাশ। তো আমরা যারা আসলে এটা করব তারা আসলে জনগণের অভিপ্রায়ের অভিমুখটাকে ঠিক করার জন্য এবং এটাকে নির্ধারণ করার জন্যই কাজ করব, এবং এইটা সংবিধানের যে মূল স্পিরিট এটাকে আসলে ধারণ করে আমরা আগাবো, সেই জায়গাটা আমরা রাখতে চাই। এবং আমরা এটা কোনো একটা অরাজক কিংবা একটা নেতিবাচক কিংবা ধরেন একটা খুবই অরাজক পরিবর্তনের কথা আমরা ভাবছি না। আমরা জানেন যে আমরা একটা সংস্কারের ভেতর দিয়ে বাংলাদেশটাকে ৭১ সালের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল সেই বাংলাদেশে পরিবর্তিত করতে চাই, সংস্কার করে রূপান্তরিত করতে চাই। সেই বাংলাদেশে যাওয়ার পথে সবচেয়ে কম ক্ষয়গতিতে এইভাবে যাওয়া যায় বলে আমাদের মনে হয়েছে। কিন্তু আমি আবারও বলি যে এটা একদমই আমাদের একটা খসড়া পরিকল্পনা, আমরা উত্থাপন করেছি আমাদের জায়গা থেকে দ্রুত রেসপন্স করার জন্যে। কারণ বাংলাদেশে একটা জাতীয় রূপরেখা এখন খুব দরকার, যে সরকারের পরিবর্তনটা কিভাবে হবে এবং সবার আসলে স্টেক কিভাবে থাকবে। তো সেইগুলিতে সেটা নিয়ে আলাপ হইতে পারে। আজকে ধরেন শিক্ষক নেটওয়ার্কে একটা ডকুমেন্ট, একটা প্রস্তাবনা অলরেডি তারা ইতিমধ্যে দিয়েছে, আমরা এটা গত রাত্রি দিয়েছি, আজকে এখানে বলছি। অন্যরাও আমার কাছে মনে হয় দেশের বাইরে থেকে আমাকে অনেকে ফোন করে জানতে চাইছিল যে আসলে কী ধরনের হতে পারে সেটা। তো আমার কাছে মনে হয় যে এই সমস্ত জায়গাগুলিতে রেসপন্স করা দরকার, এবং সবাই এই রকমের রেসপন্স করার জন্য তাদের মতো করে আগায় আসবেন, এইটার সমালোচনা করতে পারেন, নিজেরা আলাদা করে দিতে পারেন, নিজেদের মতো করে প্রস্তাব আসতে পারে। সবগুলি প্রস্তাব থেকে আসলে আমার মনে হয় যে আমরা একটা পথ আমরা বের করতে পারবো, যেই পথ আসলে বাংলাদেশের মানুষকে এই সরকারকে হটিয়ে একটা সবার কাছে গ্রহণযোগ্য আসলে একটা সরকার বানানোর পথে আমরা যাইতে পারবো। সেই পথে সবাইকে আগে আসার জন্যে, এবং রাস্তার লড়াই আসলে মূল লড়াই, সেই লড়াইটাতেই আমরা অংশ নেওয়ার জন্যে সবাইকে আহ্বান জানিয়ে আমাদের কথাটা আমরা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমরা আবারও বলছি যে যাতে নাশকতার যে প্রশ্নটা ছিল, আমরা মনে করি যে এরকম মুহূর্তে সবসময় সরকারি দল কিংবা আসলে তাদের লোকজন আন্দোলনকে বিপদগামী করার জন্যে আন্দোলনকারীদের ভেতরে বহু ধরনের চরদেরকে ঢোকানোর চেষ্টা করে, এবং তারা বিভিন্নভাবে আন্দোলনকে ব্যাপত করতে চায়। আমরা জনগণকে এই ধরনের নাশকতার ব্যাপারে সতর্ক থাকার জন্যে, এবং এই ধরনের সরকারি এজেন্ট যদি আসলে কোথাও থাকে তাদেরকে আসলে আন্দোলনকারীদের থেকে আলাদা রাখার জন্যে, এবং যাতে এই ধরনের ঘটনা তারা ঘটাইতে সক্ষম না হয় সেটার দিকেও আসলে দায়িত্ব নিয়ে, কারণ আমরা আর ক্ষয়ক্ষতি চাই না। আমরা এই বাংলাদেশকে আসলে একটা শান্তির বাংলাদেশ, বিভাজনহীন বাংলাদেশ এবং সকলের বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। সেই জন্যে আসলে আমরা কারোরই কোনো ক্ষয়ক্ষতি চাই না, রাষ্ট্রীয় সম্পদের না, জানমালের না, ব্যক্তিগত সম্পদেরও না। আমার কাছে মনে হয় যে এর আগে নেট বন্ধ করে আসলে আমরা যেটা দেখছি, অভিজ্ঞতা হচ্ছে এই যে নেট বন্ধ করে নাশকতাকারীদেরকে আসলে উৎসাহিত করা হয়েছে, এবং নাশকতাকারীরা আসলে তখন যে সমস্ত স্থাপনায় ক্ষয়ক্ষতি করা হয়েছে, আমরা দুইটা জিনিস লক্ষ্য করছি, যে তখন নেট ছিল না, আরেকটা যে সমস্ত জায়গায় স্থাপনায় আক্রমণ হয়েছে সেই সমস্ত জায়গায় পুলিশ ছিল না, তাদের কোনো প্রতিরোধ ছিল না। আজকেও আমরা দেখছি যে গতকাল থেকে আসলে ঢাকায় এক ধরনের পুলিশিং করা হয়েছে,
এবং ওই সমস্ত স্থাপনাগুলিকে অরক্ষিত করা হয়েছে এবং একই জিনিসের রিপিটেশনের জন্যে আজকে যদি তারা নেট বন্ধ করে থাকে সেটার জন্যই করতেছে। আমরা আশা করি যে যাদেরকে আমরা কন্ট্যাক্ট করতে পারবো তাদেরকে যেন এসব ব্যাপারে সতর্ক থাকার জন্য আমাদের দিক থেকে অনুরোধ করতে চাই এবং সরকারকে অনুরোধ করতে চাই যে বাংলাদেশটাকে নিয়ে আর ধ্বংসাত্মক খেলা খেলেন না, এটা বন্ধ করেন, বাংলাদেশকে একটা আসলে শান্তিপূর্ণ পরিবর্তনের পথের দিকে এগিয়ে নিয়ে যান এবং অবিলম্বে আসলে পদত্যাগ করেন। আর আদালতের ব্যাপারে আমার যেটা ধারণা, আমি ছিলাম না, এই রকমের অনেক সময় সংবাদ যেগুলি আসে এগুলি যথেষ্ট পরিমাণে ক্লিয়ার থাকে না। তবে দুইটা জিনিস হইতে পারে, দুইটা জিনিস চাওয়া হয়েছিল। একটা চাওয়া হয়েছিল যে ডিবি কার্যালয়ে যারা আছে তাদেরকে যেন আসলে হয় গ্রেফতার দেখানো হয় অথবা মুক্তি দেওয়া হয়। তো তাদের একটা জিনিস অলরেডি ডিবি মুক্তি দিয়ে দিয়েছে, তার মানে রিটের একটা জিনিস হচ্ছে আসলে চাওয়ার ফুলফিল হয়ে গেছিলো। আরেকটা চাওয়া আমি যতদূর জানি যে তারা চাইছিল যে পুলিশ রেগুলেশন অনুযায়ী, মানে পিআরবি অনুযায়ী যেন পুলিশ গুলি করলে যেন পিআরবি মেনে গুলি করে, রেকলেসলি যেন তারা কোনো আসলে গুলি করতে না পারে আন্দোলনের উপরে। আমার ধারণা যদি পুলিশের পক্ষ থেকে কিংবা আসলে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যদি আদালতকে জানানো হয় যে পুলিশ পিআরবি মেনে চলতে সম্মত এবং তারা এর বাইরে যাবে না, তাইলে আদালত মনে করতে পারে যে এই রিটটা ইনফ্রাকচুয়াস, এটার আর কোনো দরকার নাই, ওটা শর্টলি খারিজ হয়ে যেতে পারে, সেভাবেও খারিজ হইতে পারে। নেগেটিভভাবে আপনারা যেভাবে ভাবতেছেন যে এটা খারিজ হওয়া মানে গুলির আদেশ দিয়ে দেওয়া, এটা না হয়ে এর উল্টাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং সেই জন্যই আমি কোর্টের সাংবাদিকতার ব্যাপারে এক ধরনের আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যে জিনিসগুলি দেখি যে অনেক সময় এটা বিভ্রান্তিকর হয়। তো আমি আপনাদেরকে এইগুলি প্রশ্নের উত্তর দিলাম। আর আমি সরকারের কাছে আবারও অনুরোধ করব যে গতকালকেও 2 জন আমাদের মানুষ মারা গেছেন, আজকে নেট বন্ধ করে দিয়ে এরকম একটা পরিস্থিতি যেন আর তৈরি না করা হয়, অবিলম্বে যেন আসলে তারা ক্ষমতা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এবং জানায় জনগণকে যেন আসলে আশ্বস্ত করে দেশ যেন আসলে একটা শান্তির পথে ফেরত আসে।